আগের আগের ক্লাসে আমি তোমাদের দর্শন সম্পর্কে আর দর্শনের স্বরূপ সম্পর্কে আর দর্শনের উৎস সম্পর্কে তোমাদের পড়িয়ে দিয়েছিলাম। মোটামুটি দেখে নিয়েছো আশা করি পড়াটা। আজকে তোমাদের এই যে দর্শন যখন আমি পড়ালাম তখন বলেছিলাম যে দর্শনের একটা সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। এর কারণ কি, বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন রকম মত পোষণ করেছেন, তাই তো এই জন্য দর্শনের একটা সার্বজনীন সংজ্ঞা এখনও পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি। এবার আলাদা আলাদা দার্শনিকরা তাদের মতামত যে ব্যক্ত করেছেন সেটা আমি একটা দেখো লিস্ট তৈরি করে দিয়েছি, এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই যে প্রথমেই দেখো বলেছি আমি প্লেটোর কথা। প্লেটো দর্শন সম্পর্কে কি বলেছেন? দর্শন হলো বস্তুসত্তার জ্ঞান যা নিত্য, অপরিবর্তনীয় ও শাশ্বত। এটা হচ্ছে প্লেটোর মত। প্লেটো দর্শন সম্পর্কে যেটা মনে করেন সেটা এটা, যে বস্তুসত্তার জ্ঞান হবে, আর যে সেই বস্তুসত্তাটা কেমন হবে, যা নিত্য হবে, আর অপরিবর্তনীয় হবে, আর শাশ্বত হবে, মানে এর কোনো পরিবর্তন নেই, আর এটা যেমন ছিল আছে থাকবে। এটা হচ্ছে প্লেটোর মত। অ্যারিস্টটল কি বলেছেন? যে সত্তা স্বরূপত্ব যা তার অনুসন্ধান করে যে বিজ্ঞান, তাই হলো দর্শন। দেখো, অ্যারিস্টটল কিন্তু দর্শনকে বিজ্ঞানের সমতুল্য বলে মনে করেছেন, কিন্তু কি তিনি বলেছেন কোনো বিজ্ঞানী কিন্তু কোনো বস্তুর সত্তা নিয়ে আলোচনা করে না, পুরোটাই অবভাস নিয়ে আলোচনা করে। তোমাদের কালকে অবভাস সত্তা পার্থক্য বলে দিয়েছি আমি, যে সত্তা মানে বস্তুর প্রকৃত রূপ, আর অবভাস মানে বাহ্যিক রূপ। যে কোনো বিজ্ঞানী কিন্তু বস্তুর বাহ্যিক রূপ নিয়ে আলোচনা করে, হ্যাঁ, আর সত্তা নিয়ে আলোচনা করে দর্শন। সেই জন্য অ্যারিস্টটল বলেছেন দর্শন হচ্ছে এমন একটা বিজ্ঞান যেটা কিনা বস্তুর সত্তা নিয়ে আলোচনা করে। ঠিক আছে। আর এরপরে দেখো তোমাদের আছে 3 নম্বর ওথ। ইনি বলেছেন দর্শন হলো সমস্ত প্রকার বিজ্ঞানের বিজ্ঞান। তার মানে ইনি কি বলছেন, যে তোমাদের কালকে বলেছিলাম না যে দর্শন এমন একটা বিষয় যার মানে বিশ্বের এমন কোনো বিষয় নেই যেটা দর্শনের আওতার বাইরে, তাই তো? সেই জন্য এবার বিভিন্ন রকম বিজ্ঞান আমাদের আলোচনা পড়তে হয়। বিভিন্ন রকম বিজ্ঞান রয়েছে তো, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, অনেক কিছু রয়েছে। এবার এই সমস্ত বিজ্ঞানই তো আমাদের আলোচ্য বিষয়, তাই তো? এবার পৃথিবীর সব কিছু যদি দর্শনের অন্তর্ভুক্ত হয় তাহলে কি হবে? সমস্ত বিজ্ঞানই এর আওতায় পড়বে। সেই জন্য বলেছেন কি, যে সমস্ত প্রকার বিজ্ঞানের বিজ্ঞান হচ্ছে দর্শন। ভুন্টের কথা তোমাদের কালকেও বলেছি, আজকে নতুন করে আবার লিখে দিয়েছি আমি। দেখো, দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানলব্ধ জ্ঞানের সুষম একত্রীকরণ। মানে যা প্রত্যেকেই দেখো মোটামুটি একই রকম বলছেন, যে দর্শনকে বিজ্ঞানের থেকে অনেকটা উচ্চতর বলে মনে করেন। মানে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিটা অনেকটা কম, খণ্ডিত। অর্থাৎ যে বিজ্ঞান যে বিভাগ নিয়ে আলোচনা করে সে তাতেই সীমাবদ্ধ থাকে, অন্য কোনো বিভাগ নিয়ে মাথা ঘামায় না। কিন্তু দর্শন কি? দর্শন হলো সমস্ত বিজ্ঞানকে একসাথে গ্রথিত করে তারপর সেটাকে সুসংবদ্ধভাবে আলোচনা করে। তার মানে কি দেখা যাচ্ছে, যে বিজ্ঞানের যত বিজ্ঞান আছে তার সমষ্টি হচ্ছে দর্শন। ভুন্টের কথা বলেছেন। পলসনও বলেছেন, দেখো, দর্শন হলো সমস্ত প্রকার বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি। প্রত্যেকটা দার্শনিকই কিন্তু কম বেশি করে সমস্ত বিজ্ঞানকে কিন্তু একসাথে করে দর্শনে অন্তর্ভুক্ত করেছেন। লক্ষ্য করে দেখো, হারবার্ট স্পেন্সার কি বলেছেন? হারবার্ট স্পেন্সার বলেছেন দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সমন্বয়। একই কথা দেখো ঘুরিয়ে ফিরিয়ে, দর্শন স্পেন্সারের মতে কি, দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সমন্বয়, মানে যত বিজ্ঞান আছে তাদেরকে একসাথে মিলালে পরে সেটা দর্শন হয়ে যাবে। পেরি কি বলেছেন? দেখো, পেরির কথা তোমাদের কালকেই বলে দিয়েছি, তা আবার আরেকবার দেখে নাও। দর্শন হচ্ছে আকস্মিক আর অলৌকিক কিছু না, যে মানে চিন্তা করে সেটা সত্যে পৌঁছাতে পারলাম কি না, হ্যাঁ, এটা মনে করার কোনো কারণ নেই যে দর্শন একটা আকস্মিক চিন্তা এবং অলৌকিক চিন্তা, এমন নয়। হ্যাঁ, বরং দর্শন হচ্ছে অনিবার্য আর স্বাভাবিক তো বটেই, তাই না? আমাদের মনে বিভিন্ন চিন্তা থেকেই তো দর্শনের উৎপত্তি, আর মানুষের মনে চিন্তা জাগ্রত হবেই, এটাই স্বাভাবিক। তাই বলছে যে দর্শন কিন্তু কোনো অলৌকিক কিছু নয় বা আকস্মিকও নয়, দর্শন বরং অনিবার্য আর স্বাভাবিক। দর্শন, যদি মানুষের মধ্যে চিন্তাবোধই জাগ্রত না হয় তাহলে তো দর্শন হবে না। আর এই চিন্তাবোধ তো মানুষের মধ্যে আসবেই, এটা তো মানুষের একটা গুণই, তাই না? মানুষ হলে তার মধ্যে চিন্তা শক্তি, বুদ্ধিবৃত্তি এগুলো থাকবেই। আর সেই জন্যই পেরি বলছে যে এটাই হচ্ছে স্বাভাবিক। মার্ভিন বলেছেন দর্শন হলো এমনই এক সত্যের প্রতি অনুরাগ যা জ্ঞানের ভাণ্ডারকে পরিপূর্ণ করে। আর ফিক্টে বলেছেন, দেখো, দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান। কান্ট বলেছেন দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান আর তার সমালোচনা। ইনি বলেছেন, কান্টের মতে, যে এই বিজ্ঞানটা হচ্ছে জ্ঞান সম্পর্কিত, আর শুধুমাত্র এই বিজ্ঞান জ্ঞান সম্পর্কে আলোচনা করে থাকে না, তার সমালোচনাও করে। এটা কান্টের মত।
এবার দেখো, এই যে আমি মতামত বিভিন্ন রকম দার্শনিকের মতামতগুলো বলছি না, এগুলো কীভাবে প্রশ্ন আসে তোমাদের জানো তো? এই পেছনের এই কথাগুলো বলে দেবে। ধরো এটাই বলে দিল যে দর্শন হলো, এইটাই বলে দিলাম যে দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান, এই কথাটা বলে দেওয়া হলো। এটি কে বলেছেন, ড্যাশ দিয়ে কয়েকজন দার্শনিকের নাম দিয়ে দেবে। হ্যাঁ, বলে দেবে ফিকটে, অল্টারনেটিভ দিয়ে মার্ভিন, অল্টারনেটিভ দিয়ে পেরি, অল্টারনেটিভ দিয়ে কান্ট। এবার কোনটা হবে টিক চিহ্ন দিতে হবে, তোমাদের এমসিকিউতে এগুলো আসে। তারপর আবার দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান, তার সমালোচনা বলেছেন কে, কান্ট। তারপর তোমার পেরি, পলসন, হুন্ট, এরকম করে করে তোমাদের অল্টারনেটিভ করে দিয়ে দেবে, সেখানে যেটা ঠিক সেটা টিক দিতে হবে। তার মানে কি, এগুলো ভালো করে মুখস্থ করতে হবে যে কোন দার্শনিক কোন কথাটা বলেছেন। ঠিক আছে, এটা এখানে 10টা আছে। এরপরে দেখো হেগেল। হেগেল বলেছেন দর্শন হলো শাশ্বত বিষয়ের জ্ঞান, আর ঈশ্বরের প্রকৃতি থেকে কি উদ্ভূত হয় দর্শন তার জ্ঞান দেয়। আচ্ছা, ইনি আবার ঈশ্বরের বা পরমাত্মা সেই সম্পর্ক থেকেও দর্শনকে টেনে নিয়ে এসেছেন, যে এই দর্শন হলো শাশ্বত বিষয়ের জ্ঞান, আর ঈশ্বরের প্রকৃতি থেকে যা উদ্ভূত হয় দর্শন তার জ্ঞান দান করে আমাদের। ব্রাডলে দর্শন হলো বস্তুর অবভাসের বিরোধী বস্তুসত্তার জ্ঞান। আর দর্শন হলো সংজ্ঞা প্রদানকারী বিষয়। আর বার্ট্রান্ড রাসেল দর্শন হলো বিজ্ঞানের ভিত্তিসমূহের যৌক্তিক বিচার। উইটগেনস্টাইন দর্শন হলো ভাষাগত সমালোচনা। ওয়েবার দর্শন হলো বিশ্ব প্রকৃতির এক সামগ্রিক অনুসন্ধান, যা জাগতিক বস্তুসমূহের এক সামান্যীকরণমূলক ব্যাখ্যা। আর স্পেন্সার দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান, যেখানে সাধারণ জ্ঞান সম্পূর্ণ অনৈক্যবদ্ধ আর বিজ্ঞান অংশত ঐক্যবদ্ধ জ্ঞান। মানে একটা তো বোঝানোর কিছু নেই, মোটামুটি আমি বলে দিলাম। এই দুটো পাতা তোমাদের পুরো মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবার দেখো, এই যে আমি আগের দিন যে পড়িয়েছি তোমাদের দর্শনের স্বরূপ, দর্শনের উৎস, এই সম্পর্কে বলে রাখি যে তোমরা যখন দর্শন পড়ছো, দর্শনকে দুটো ভাগে আলোচনা করে পড়তে হবে। হ্যাঁ, একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন বা যেটাকে আমরা ওয়েস্টার্ন ফিলোসফি বলে থাকি, আর আরেকটা তোমাদের ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফি। এবার এই যে প্রথমটাই আমি শুরু করেছি, এটা কিন্তু পাশ্চাত্য দর্শন দিয়ে শুরু করেছি। হ্যাঁ, আর ভারতীয় দর্শনটা এখন আমি তোমাদের সে সম্পর্কে কিছুই বলিনি, এটা যেটা পড়ছো পাশ্চাত্য দর্শন। এবার এখন দেখো তোমাদের আমি বলছি দর্শনের পরিধি, মানে কতটা দর্শন আলোচনা করতে পারে সেই সম্পর্কে। আগের দিন তো উৎস বলে দিয়েছিলাম, আর দর্শন কি সেটা বলেছি। আজকে বলছি আমি দর্শনের পরিধিটা। দেখো, সমগ্র এই কথাটা তো বারবারই বলছি তোমাদের, যে দর্শনের নির্দিষ্ট কোনো পরিধি নেই বা সীমাবদ্ধতা নেই, সমগ্র জগৎই দর্শনের আলোচনার মধ্যে পড়ে, তাই তো? হ্যাঁ, তাই কয়েকটি ভাগে এটাকে আলোচনা করা হয়, মানে একদম সমগ্র বিশ্বটাকে তো নিয়ে একসাথে আলোচনা করা সম্ভব না। হ্যাঁ, এই জন্য দর্শনকে কয়েকটা ভাগে ভাগ করে করে নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, সেই ভাগগুলোর মধ্যে যেগুলো স্পেশাল সেগুলো কয়েকটা নাম আমি লিখেছি, সেগুলো দেখো। প্রথম হচ্ছে রূপবিদ্যা, তারপর দ্বিতীয় অধিবিদ্যা, তৃতীয় হচ্ছে জ্ঞানবিদ্যা, চতুর্থ ধর্মদর্শন, পঞ্চম সমাজ দর্শন। এইগুলো নিয়ে তারপর আরও আছে, দেখো মূল্যবিদ্যা আছে। এই যে 6টা লিখেছি আমি, এছাড়াও আরও রয়েছে, মনোবিজ্ঞান আছে, রাষ্ট্র দর্শন আছে, শিল্প দর্শন আছে। এগুলো অনেক রকম রয়েছে। হ্যাঁ, মোটামুটিভাবে আমি তোমাদের এখন 6টা বলছি। এই যে ভাগগুলো নিয়ে নিয়ে আলোচনা করে, প্রথমটা হচ্ছে রূপবিদ্যা। দেখো, রূপ মানে যে সৌন্দর্য তা নয় কিন্তু। হ্যাঁ, রূপবিদ্যা হচ্ছে এই স্তরে দর্শন যে প্রকাশ্য বস্তু যেগুলো, মানে বাইরে যেগুলো দেখা যায় সেটাকে নিয়ে আলোচনা করে। এরকম দেখো, মানে প্রকাশ্য বস্তু এক একজনের কাছে এক এক রকম, সেটা নিয়ে দর্শন আলোচনা করে। যেমন দেখো, একটা লাঠি তো সোজা হয়, এবার ওই লাঠিটাকে আমরা অন্যরকমভাবে কীভাবে দেখতে পারি, যদি জলের মধ্যে সেটাকে অর্ধেকটা ডোবানো হয় তাহলে কী হবে, লাঠিটা বাঁকা দেখা যায়, তাই তো? সেটাই বলছে, আসলে তো লাঠিটা বাঁকা নয়, লাঠিটাকে ওরকম দেখতে লাগে। তার মানে কি, বস্তুর অবভাস কিন্তু সময় বিশেষে পাল্টিয়ে যায়। হ্যাঁ, কিন্তু প্রকৃত যে লাঠিটা সেটা কি, অর্থাৎ লাঠির যে সত্তাটা সেটা তো সোজাই রয়েছে, তাই না? এই জন্য বলছে যে এই রূপবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে বস্তুর প্রকাশ্য রূপ, মানে অবভাসটা নিয়ে আলোচনাই করে। হ্যাঁ, যে এই যে লাঠিটাকে বাঁকা দেখা যাচ্ছে এটাকে নিয়ে আলোচনা। কিন্তু এই যে এটা তো আসলে লাঠিটার বাহ্যিক রূপ, আসলে কি লাঠিটা তো সোজাই। এই বিভাগে
এই দর্শনের এই যে বিভাগটা, এটা বৈজ্ঞানিক অভিজ্ঞতার বিচার বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করে যে কেন লাঠিটাকে আমরা বাইরে থেকে লাঠিটাকে বেঁকা দেখছি অর্ধেকটা সোজা, কিন্তু আমরা জানি লাঠিটা সোজা, কেন এটাকে যে বেঁকা দেখানো হচ্ছে সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা এই রূপবিদ্যা দেওয়া হয়। তাহলে কি দেখা যাচ্ছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়, বুঝতে পারছো? তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা মানে বিজ্ঞানের ব্যাখ্যাটা দেওয়া হয়। তাহলে দর্শনের এই যে রূপবিদ্যা যদি আমি এই বিভাগটা পড়ি, তাহলে কি আমাদের বিজ্ঞানের সাহায্য নিতে হয় যে কেন লাঠিটাকে বেঁকা দেখাচ্ছে, তাই তো? এখানে দর্শন, এই রূপবিদ্যাতে দর্শন বিজ্ঞানের সাহায্য নেয়। ঠিক আছে, এবার দেখো অধিবিদ্যা। অধিবিদ্যা বলতে বোঝায় যে বহির্বিশ্বে, মানে আমাদের বিশ্বের মধ্যে নয়, হ্যাঁ, যেটা আমরা উপলব্ধি করতে পারি না কিন্তু তার অস্তিত্ব নিয়ে সংশয় রয়েছে, কেউ ভাবে হ্যাঁ আছে, কেউ ভাবে নেই, হ্যাঁ, যেটাকে কখনোই প্রমাণ করা যাবে না, হ্যাঁ, সেটা নিয়ে সংশয় বরাবর ছিল এবং থেকেও যাবে এবং রয়েছেও, সেইটাকে নিয়ে অধিবিদ্যা আলোচনা করা হয়। এবং সেই বিষয়গুলো কি কি? অতীন্দ্রিয় জগৎ, আত্মা, ঈশ্বর, অমরতা, এগুলো হচ্ছে অধিবিদ্যার বিষয়। এটা নিয়ে বরাবর আলোচনা, সংশয় রয়েছে, থাকবেও এবং ছিল। এটা খালি এক একজন দার্শনিকের এক এক রকম মতামত, কিন্তু এটাকে একদম পুরোপুরি আমরা সর্বজন গ্রাহ্য রূপে কোনো একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি না, যেহেতু কি এটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য জগতের মধ্যেই পড়ে না। তারপর দেখো জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যা বলতে বোঝায় যে আমাদের যে জ্ঞানের স্বরূপ, জ্ঞান কী, জ্ঞান লাভের পদ্ধতি কী, জ্ঞানের শর্ত কী, জ্ঞানের সীমা কী, উৎপত্তি কী, এই সম্পর্কে আলোচনা করে। দর্শনের যে বিষয়ে এই জ্ঞানের সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়, অর্থাৎ জ্ঞানের উৎস, স্বরূপ, সীমা, হ্যাঁ, তারপর তোমার জ্ঞানের শর্ত, এগুলো, তারপর জ্ঞানের যথার্থতা, এই সব বিষয় নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখাটা, তাকে বলা হয় জ্ঞানবিদ্যা। তারপর দেখো ধর্ম দর্শন। ধর্ম থেকেই বুঝতে পারছো এখানে কী আলোচিত হতে পারে। দর্শনের যে শাখা, ধর্ম কী, ধর্মচেতনার বৈশিষ্ট্য কী, ধর্মীয় সত্তা, তারপর মঙ্গল অমঙ্গলের ধারণা, এসব নিয়ে আলোচনা করে। মানে এটা কিছুটা স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে আলোচনা করে যে শাখাটা, সেটাই হচ্ছে ধর্মদর্শন। এই অধিবিদ্যার মধ্যে কিছুটা, তবে এখানে কিছু মানে এই ধর্মদর্শন কিছুটা ওই এথিক্সের সাহায্য নেয়, যেমন যে কোনটা উচিত অনুচিত, এটা ধর্ম মানে কি, যেটা সঠিক পথ সেটাই তো ধর্ম, তা সেটা যেটা ন্যায় অন্যায়, উচিত অনুচিত, এগুলোও সাহায্য নিতে হয়, হ্যাঁ, সেটাকে বিচার করে নিয়ে ধর্ম দর্শনে ধর্মের বৈশিষ্ট্য, ধর্মীয় সত্তা, অমঙ্গল মঙ্গল, এগুলো নিয়ে আলোচিত হয়। তারপর দেখো সমাজ দর্শন। সমাজ দর্শন মানে হচ্ছে, সমাজ দর্শন বলতে কী বোঝায়? যা সমাজ নিয়ে আলোচনা করবে। দর্শনের যে শাখা, সমাজের স্বরূপ, গোষ্ঠীর প্রকৃতি, সম্প্রদায়, তারপর অনুষ্ঠান, প্রতিষ্ঠান, লোকাচার, অর্থাৎ সমাজে বসবাস করতে গেলে যেগুলো আমাদের মেনটেন করে চলতে হয়, সেই সম্পর্কে আলোচনা করে। কারণ সমাজবিহীন তো জীব হতে মানুষ কখনো থাকতে পারে না, তাই তো? সমাজে একজন, যে কোনো মানুষই একজন অপরজনের সাহায্য ছাড়া থাকতে পারে না। কোনো মানুষ সমাজে একাভাবে থাকতে পারে না, তাকে আরেকজনের সাথে মিলেমিশে থাকতে হয়। তারপর তার যে কোনো সম্প্রদায়ের সাথে তাকে থাকতে হয়, তারপর যে কোনো অনুষ্ঠানে তাকে যোগদান করতে হয়, কোনো প্রতিষ্ঠানে থাকতে হয়, যে চাকরি করুক না কেন, যে কোনো একটা প্রতিষ্ঠানে তাকে যোগাযোগ রাখতে হয়, লোকাচার মেনে চলতে হয়। যে কেউ কি তার ইচ্ছা মতো চলতে পারে? সমাজে পারে না, তাকে কিছু রেস্ট্রিকশনের মধ্যে থাকতেই হয়, হ্যাঁ। কিছু রাইটস আমাদের থাকলেও কিন্তু অন্যকে ডিস্টার্ব করা যাবে না, এইভাবেই কিন্তু আমাদের চলতে হয়। সেগুলো হচ্ছে লোকাচার, অর্থাৎ লোকে খারাপ বলবে, লোককে ডিস্টার্ব করব, এইভাবে কিন্তু সমাজে কোনো মানুষ থাকতে পারে না, ঠিক আছে? সুতরাং এই সমস্ত সমাজে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। এই নিয়মগুলো যে শাস্ত্রের লেখা থাকে, সেটাই সমাজ দর্শন এটা নিয়েও আলোচনা করে। এবার দেখো মূল্যবিদ্যা। মূল্যবিদ্যা মানে যে আমরা যখন জীবনে চলার পথে সব কিছু মূল্য বিচার করে থাকি, যে কোনটা ভালো কোনটা মন্দ, হ্যাঁ, এটাকে বলা হয় মূল্যবিদ্যা। হ্যাঁ, এই বিভাগের আলোচ্য বিষয় হচ্ছে তিনটে, একটা সত্য, একটা শিব আর একটা সুন্দর। এই তিনটে হচ্ছে মূল্যবিদ্যার অংশ। সত্য মানে কি? সত্য কথার অর্থ হচ্ছে চিন্তার আদর্শ। মানে কোনো কিছু যখন আমরা চিন্তা করি, সেটা কোনো একটা আদর্শ মেনে আমাদের চিন্তা করা উচিত। হ্যাঁ, চিন্তার যদি কোনো আদর্শই না থাকে, মানে কোনো একটা আদর্শকে লক্ষ্য করে আমরা যদি চিন্তা না করি, সেই চিন্তা কিন্তু সেই চিন্তার কোনো মানেই থাকে না। চিন্তাকে আদর্শযুক্ত হতে হবে, যে চিন্তাটার কোনো ভ্যালু থাকবে, তাহলে সেই চিন্তাটা আদর্শযুক্ত হবে।
হ্যাঁ, সেটাই হচ্ছে সত্য। আর শিব মানে কি? শিব হচ্ছে মহৎ আচরণের আদর্শ, মানে যে আচরণটা করবে সেটা যেন ভালো হয়, হ্যাঁ, সেটা মানুষের তোমার জন্য ভালো হবে এবং যার প্রতি আচরণ করবে তার জন্য ভালো হবে, এই ধরনের আচরণকে বলা হয় শিব। এই শিব হচ্ছে মহৎ আচরণের আদর্শ। আর সুন্দর, সুন্দর সুন্দর মানে হচ্ছে অনুভূতির আদর্শ। মানে অনুভূতি মানে ধরো এক একজন হয় না, কারোর মনে অনুভূতিই নেই কিছু, হ্যাঁ, কারোর দুঃখে সে দুঃখিত হয় না, কারোর কষ্টে তার মনে কোনো কষ্ট হয় না, অন্য কারোর আনন্দে সে কখনো সামিল হতে পারে না, এইগুলোকে বলা হয় যে তার কোনো অনুভূতি নেই। হ্যাঁ, এই প্রত্যেকটা মানুষের সাথে বাস করতে গেলে, হ্যাঁ, সেটা আমাদের ফ্যামিলি লাইফই হোক বা মানে সমাজের অন্যান্য কোনো মানুষই হোক না কেন, প্রত্যেকের অনুভূতির সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয় বা চলা উচিত। হ্যাঁ, অন্যের দুঃখে সমব্যথী হওয়া, তারপর অন্যের আনন্দের ভাগিদার হওয়া, এগুলো আমাদের করা উচিত, তাই তো? সেইটাকেই বলা হয় সুন্দর, অর্থাৎ অনুভূতির আদর্শ আমাদের গড়ে তোলা উচিত। তাহলে আমাদের নিজেদের যদি সঠিক পথে চলতে হয় বা সঠিকভাবে নিজেদের বা সঠিক মানুষ রূপে নিজেদের গণ্য করতে হয়, তাহলে কিন্তু আমাদের মূল্যবিদ্যাটাকে আমাদের মেনে কী বলবো, এটাকে গ্রহণ করতে হবে, মূল্যবিদ্যাটাকে। আর মূল্যবিদ্যা গ্রহণ করা মানে কি? আমাদের জীবনে সত্য, শিব, সুন্দর এই তিনটাকে গ্রহণ করে বা আশ্রয় করে চলা। এই তিনটে বিষয় আমাদের প্রত্যেকের মধ্যে রাখা উচিত। তাহলেই আমরা সঠিকভাবে এবং সঠিক মানুষ বলে পরিগণিত হতে পারবো। আর মূল্যবিদ্যার অন্তর্গত আরও আছে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা। এই যুক্তিবিদ্যা যদি আমরা মূল্যবিদ্যার মধ্যে না ঢোকাই, তাহলে কিন্তু কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমরা বিচারই করতে পারবো না। কারণ কেউ একটা বলে দিল যে না এটা সুন্দর, এটা সত্য, এটা শিব, তাহলে তো সেটা আমাদের নির্বিচারে গ্রহণ করতে হয়, তাই না? কিন্তু তোমার যদি যুক্তিগ্রাহ্য হয়, তখনই তুমি গ্রহণ করবে যে এটা ঠিকই বলছে সে। হ্যাঁ, এই জন্য যুক্তিবিদ্যাকে মূল্যবিদ্যার অন্তর্গত করা হয়েছে। যুক্তিবিদ্যার কাজ কি? তর্কের মাধ্যমে বা তর্ক মানে এই নয় মুখোমুখি কথা বলা, তর্ক মানে যুক্তির মাধ্যমে সঠিক তথ্য যখন নির্ধারণ করতে পারবে, তখনই বুঝবে যে না এটা ঠিকঠাক আছে, এর মূল্য আমরা তাহলে নির্ধারণ করতে পারছি। সেটাকে আমাদের কীভাবে প্রকাশ করতে হবে? সেই যুক্তির মাধ্যমে, বা সেটা তুমি তর্ক করে অন্যের সাথে যুক্তি খাটিয়েই হোক বা নিজের মনে মনে যুক্তি দিয়ে তৈরি করেই হোক, যে কোনটা আসলে শিব, কোনটা সত্য, কোনটা সুন্দর, হ্যাঁ, এটা কিন্তু নির্ধারণ করতে পারবে শুধুমাত্র তর্কবিদ্যা। যে কারণে মূল্যবিদ্যার মধ্যে তর্কবিদ্যাটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি তর্কবিদ্যার জ্ঞান তোমাদের মানে তর্কবিদ্যার জ্ঞানই যদি না থাকে বা যুক্তির সাহায্য না নাও, তাহলে তো ভালো মন্দ নির্ধারণই করতে পারবে না। ভালো মন্দ নির্ধারণের মানদণ্ডই হচ্ছে তর্কবিদ্যা। ওই তর্কবিদ্যার মাধ্যমে আমরা এই সত্য শিব সুন্দরের আমরা সন্ধান করতে পারি। আর আছে কি? আরেকটা আছে নীতিবিদ্যা। হ্যাঁ, এই নীতিবিদ্যাটাও আমাদের এই ভ্যালুস তৈরি করে। কিভাবে? যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এগুলো নির্ধারণ করতে সাহায্য করে। তার মানে কি? মূল্যবিদ্যা পড়তে গেলে আমাদের সাহায্য নিতে হবে কিসের? তর্কবিদ্যা আর নীতিবিদ্যা। এছাড়াও এই কটা তো তোমাদের 6টা বললাম, এছাড়াও রয়েছে দর্শনে আরও শাখা কী? মনোবিদ্যা, তারপর মনোবিজ্ঞান আছে, রাষ্ট্রদর্শন আছে, শিল্প দর্শন আছে, এছাড়া অন্যান্য আরও। কারণ কি? সারা পৃথিবী জুড়েই তো আলোচনা, এই জন্য এইগুলোও দেওয়া হয়েছে। মনোবিজ্ঞান মানে কি? মানুষের মনের সম্পর্কে আলোচনা, মানসিক ব্যাপারগুলো নিয়ে। রাষ্ট্রদর্শন মানে রাষ্ট্রের নিয়মকানুন নিয়ে আলোচনা। এই যে বিভিন্ন রকমভাবে ভাগ করে দর্শনের মধ্যে সব ঢোকানো হয়েছে, বুঝেছো? কারণ একভাবে তো সারা পৃথিবী নিয়ে আলোচনা করা সম্ভব নয়। এই জন্য ছোটো ছোটো করে ভাগ করে নিয়ে শাখা তৈরি করে সব কিছু দর্শনের মধ্যে দেওয়া হয়েছে। এবার এই যে তোমাদের বললাম আমি পাশ্চাত্য দর্শনটা পড়াচ্ছি। এবার এই যে পাশ্চাত্য দর্শনের যে আদি জনক, প্রথমেই থেকে তো ফিলোসফি তৈরি হয়ে যায়নি, অনেক ফিলোসফার বিভিন্ন রকমভাবে মতামত ব্যক্ত করেছেন। এবার এত যে ফিলোসফার, তাদের মধ্যে আদি জনক বা মানে প্রথম যাকে বলা হয়, মানে জনক মানে কি? পিতা তো, তা এখানে সেটা নয়, মানে প্রথম যাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে থেলস। পাশ্চাত্য দর্শনে আদি জনক, এর নাম হচ্ছে থেলস। আর প্রথম দার্শনিক বলে যাকে পরিগণিত করা হয় সে হচ্ছে পিথাগোরাস কিন্তু একজন বৈজ্ঞানিক। হ্যাঁ, যাই হোক, পাশ্চাত্য দর্শনে আদি জনক বলতে হবে থেলস, আর প্রথম দার্শনিক হচ্ছে পিথাগোরাস।
এই যে এবার তাহলে দর্শন পড়লে, দর্শনের ভাগ পড়লে, উৎস পড়লে, এবার এখন পড়তে হবে কি দর্শনের প্রয়োজনীয়তা। এই যে এত দর্শন দর্শন করে বলছি, এবার এটা কোনো কিছু প্রয়োজনীয়তা আমাদের জীবনে থাকবে তবেই তো আমরা সেটা পড়বো, তাই না? এবার এই দর্শনের কী প্রয়োজন আছে আমাদের জীবনে, যদি প্রয়োজন না থাকে তাহলে আমাদের কোনো যে কোনো কিছুরই যদি আমাদের জীবনে কোনো প্রয়োজনীয়তা না থাকে তাহলে তো সেটা নিয়ে পড়ার আমাদের কোনো মানেই নেই, তাই না? এই দর্শনেরও কিছু প্রয়োজনীয়তা আছে, সেই জন্যই আমরা পড়ি। দেখো, যুগে যুগে মানুষের বিশুদ্ধ চিন্তার দর্শন হিসাবে, বিশুদ্ধ চিন্তা দর্পণ হিসাবে দর্শনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দর্পণ মানে কি? আয়না, তাই তো? বিভিন্ন চিন্তা, বিশুদ্ধ চিন্তা, হ্যাঁ, মানে ভুল নয় কিন্তু, বিশুদ্ধ চিন্তার দর্পণ মানে আয়না। যে আয়না তো আমরা আমাদের প্রতিচ্ছবি দেখি, তাই তো? সেরকম বিশুদ্ধ চিন্তার দর্পণ মানে বিশুদ্ধ চিন্তাটাকে যদি আমরা আয়না ধরতে পারি তাহলে কী হবে? সেই বিশুদ্ধ চিন্তাটাই দেখতে পাবে, আর সেটাই হচ্ছে দর্শনের কাজ। মানে দর্শন বিশুদ্ধ চিন্তার আয়না রূপে কাজ করে। দর্শন যদি পড়া যায় তাহলে আমাদের মধ্যে বিশুদ্ধ চিন্তাটাই জেগে ওঠে। বুঝতে পারছো তাহলে দর্পণ হিসাবে কেন দর্শনকে চিন্তা করা হয়েছে? কারণ আমাদের আয়নার সামনে যেই দাঁড়াবে তার প্রতিচ্ছবিটাই ফুটে ওঠে, তাই না? সে যদি সৎ ব্যক্তি দাঁড়ায় তাহলে সৎ ব্যক্তির ছবি উঠবে আর প্রতিফলিত হবে, যদি অসৎ ব্যক্তি দাঁড়ায় তার ছবিও প্রতিফলিত হবে। ঠিক সেরকম দর্শনকে আয়নার সাথে তুলনা করেছে। কারণ কি? বিশুদ্ধ দর্শন যদি আয়না হয় তাহলে সেটা হচ্ছে বিশুদ্ধ চিন্তার প্রতিচ্ছবি হবে। আর সেটা যুগে যুগে হয়ে চলেছে। আর এই হিসাবে দর্শনে একটা বিরাট প্রয়োজনীয়তা রয়েছে। প্রথমেই দেখো কি বলেছি আমি, যে কেন প্রয়োজন। দর্শন হচ্ছে মানুষের বুদ্ধিকে মার্জিত করে। মানুষের মধ্যে তো অনেক রকম বুদ্ধি থাকে, তাই না? দুষ্টু বুদ্ধি, ভালো বুদ্ধি, সব কিছুই থাকে। এবার এই দর্শন যে যারা পড়বে, হ্যাঁ, তাদের মধ্যে কি হয়, বিভিন্ন তো তাদের মধ্যে বিভিন্ন রকম তো প্রশ্ন হতেই থাকে, তাই না? মানুষ মাত্রই তাই। এবার তার সদুত্তর পাওয়ার চেষ্টা করে। এবার যে দর্শনের প্রতি যার আগ্রহ থাকে সে তো সত্যের অনুসন্ধান করতে চায়, তাই তো? এবার তার বুদ্ধিটা সে নিশ্চয়ই খারাপ কাজে লাগাবে না। তার মানে কি, দিনের পর দিন যে সত্যের অনুসন্ধানী, জ্ঞানের পিপাসী, তার কি হবে, সমানে বুদ্ধিটা তার মার্জিত হবে। হ্যাঁ, তখন কি হবে, সে যুক্তিকে তখন আরও তীক্ষ্ণতর মানসিকতার সাহায্যে সে বিন্যাস ঘটাতে পারবে। অর্থাৎ তোমরা একটা জিনিসই দেখো না, একটা সামান্য দেখো অঙ্কের ব্যাপার, যদি সেটাকে তোমরা দিনের পর দিন প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের অঙ্কের অনেক বেশি উন্নতি হয় না? ঠিক সেরকম যেটা নিয়ে মানুষ যত প্র্যাকটিস করবে সেটা কিন্তু তার অনেক বেশি সেটার মাত্রাটা ভালো হয়, তাই তো? ঠিক সেরকম যারা দার্শনিক তাদের কাজ কি, সমস্ত সব যতক্ষণ সে থাকবে ততক্ষণই তার সত্যের অনুসন্ধান করতেই থাকবে, তার মনে প্রশ্ন ভিড় করতেই থাকবে, সে সত্যের বা জ্ঞানের আলোয় সবসময় বিচার করতেই থাকবে। এবার যে সবসময় সত্যের অনুসন্ধানী বা জ্ঞানের অনুসন্ধানী, তার তো মাথায় কোনো খারাপ বুদ্ধি আসতে পারে না। তাহলে তার বুদ্ধিটা কী হয়, তখন সহজেই মার্জিত হয়ে পড়ে, তাই তো? আর এই মার্জিত বুদ্ধির সাহায্যে সে যুক্তিকে কী করে, তীক্ষ্ণ হতে পারে তার যুক্তিটা। আর ওই তীক্ষ্ণ মানসিকতার সাহায্যে সে তার বুদ্ধিকে অনেক বেশি বিন্যাস ঘটাতে পারে। আর সহজাত বিচার ক্ষমতাকেও বাড়িয়ে তোলে। সহজাত মানে কি বলো তো? জন্ম থেকে যে সমস্ত ধারণা নিয়ে মানুষ জন্মায় সেটাকে বলে সহজাত। হ্যাঁ, যেমন ধরো জন্ম থেকেই কি মানুষের ঈশ্বরের ধারণা থাকে। তারপর তোমার যেমন দেখো, কেউ আমাদের আমরা কিন্তু ছোটোর থেকেই জানি ভগবান আছে, ঈশ্বর আছেন, তাই না? আমাদের কি সাধারণত কেউ কি বলে দেয় ঈশ্বর আছে তারপর আমাদের জ্ঞান হয়? জন্ম থেকে কিন্তু আমাদের এই ধারণাটা রয়েছে যে আমাদের ঈশ্বরের ধারণা নিয়েই আমরা জন্মাই। এটা হচ্ছে সহজাত ধারণা। অর্থাৎ আমাদের জন্মের পরে যে ধারণাটা আমাদের মধ্যে কেউ না দিয়ে দেয় বা আমরা বাইরে থেকে অর্জন না করি, সেই ধারণাটাই হচ্ছে সহজাত ধারণা। এই যে মানসিকতার যে বিকাশ ঘটায়, এতে কী হয়, সহজাত বিচার ক্ষমতাও বাড়িয়ে তোলে। আর দর্শন হলো বিজ্ঞানের জন্মদাত্রী। আর দ্বিতীয় দেখো, দর্শন সত্যের অনুসন্ধান করে। এই অন্বেষণের কিন্তু কোনো শেষ নেই। প্রথম থেকেই তোমাদের বলছি যে দার্শনিকের কাজই হচ্ছে সত্যের অনুসন্ধান। তো এবার এই যে অন্বেষণ, তার কোনো শেষ আছে? একটার পর একটা তোমাদের প্রথম ক্লাসে আমি বলেছিলাম, দর্শন যার মানুষ, ধরো দার্শনিকের কথা ছেড়েই দাও, মানুষের মনের কোনো প্রশ্নের শেষ নেই। হ্যাঁ, যে কোনো একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলে আরেকটা প্রশ্ন এসে উদয় হয়, তাই তো? এই দর্শন তো নিজেই সত্যের সন্ধানী। এই অন্বেষণে তার কোনো শেষ নেই। এই পথে আছে কি, এই দর্শন যে সমানে অনুসন্ধান করতে থাকে না, এই অন্তহীন অনুসন্ধান, এর কোনো শেষ নেই। একটা কথা মনে রাখবে যে দর্শনের এই যে অনুসন্ধান,
না, বিজ্ঞানের অনুসন্ধান হয়, তাই তো? কোনো একটা কিছু তথ্য বা আবিষ্কার করার সময় বিজ্ঞানও কিন্তু এই অনুসন্ধানের পথ ধরে, জিজ্ঞাসার পথ ধরে এগিয়ে যায়, কিন্তু তার একটা শেষ আছে। যখন আবিষ্কারটা হয়ে যায় তখন কিন্তু বিজ্ঞানের কাজটা ওই টপিকে শেষ হয়ে গেল, তখন আবার অন্য কিছু নিয়ে এসে শুরু হলো, তাই তো? কিন্তু একটা সময় কিন্তু যে কোনো একটা টপিক সে বিজ্ঞান শেষ করে ফেলে। কিন্তু দর্শনের কখনোই কোনো শেষ নেই, চিন্তা কখনোই তার কোনো প্রশ্নের শেষ নেই, অন্তহীন চিন্তা। এই জন্য বলা হয় কী বলো তো, যে দর্শনের যে চিন্তাটা না, এটা হচ্ছে এর অন্বেষণে কোনো শেষ নেই, এর মাঝখানে আছে অজস্র কমা, সেমিকলন, জিজ্ঞাসা চিহ্ন, কিন্তু দর্শনের চিন্তায় কোনো ফুল স্টপ নেই। এটা ভালো করে মনে রাখবে, যে দর্শন যখন চিন্তা করছে একটার পর একটা, এগুলো মাঝখানে কমা দিতে হবে, সেমিকলন থাকতে পারে, জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে, কিন্তু কখনো ফুল স্টপ থাকবে না দর্শনের চিন্তায়। যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন মানুষের চিন্তা শক্তি, গতি একদম প্রবাহমান থাকবে। হ্যাঁ, আর সেটা সাধারণ মানুষেরও হবে, দর্শনেরও হবে। হ্যাঁ, আর সাধারণ মানুষের মনে এটা জাগ্রত হবে বলেই তো দর্শন বেঁচে থাকবে, তাই না? এই জন্য বলছে যে যতদিন মানুষ থাকবে, আর মানুষ জেনারেশন ওয়াইজ তো মানুষ চলতেই থাকবে, তাই তো? এবার সবার জিজ্ঞাসা থাকতেই থাকবে, আর চলতেই থাকবে, আর দর্শনেরও প্রবাহমানতা বজায় থাকবে, আর এই চিন্তার গতিও বজায় থাকবে। এই চিন্তার সক্রিয়তার মধ্যেই কিন্তু দর্শনের সার্থকতা। যখন মানুষের চিন্তা স্তব্ধ হয়ে যাবে, হ্যাঁ, বা তখন কিন্তু আমাদের দর্শনও বন্ধ হয়ে যাবে, দর্শনের প্রবাহমানতাও তখন স্তব্ধ হয়ে যাবে। এই যে চিন্তা যে সক্রিয়ভাবে চলছে, প্রবাহমানতা চলছে মানুষের মধ্যে, হ্যাঁ, একটা মানুষের মৃত্যুর পর তার নেক্সট জেনারেশন আবার সেই চিন্তার মধ্যে ঢুকে গেল, এইভাবে যে একদম জেনারেশন ওয়াইজ যে সমস্ত চিন্তার প্রবাহমানতা চলছে, এটাতেই দর্শনের সার্থকতা। মানে এর দর্শন তার মানে অনন্তকাল ধরে চলে আসছে, চলছে এবং চলবে। যখন এই চিন্তা থেমে যাবে তখন কিন্তু দর্শনও থেমে যাবে, কেমন? তার মানে কি, চিন্তা তো কোনো দিনই থামবে না, সুতরাং দর্শন চলতেই থাকবে। আচ্ছা, এবার 3 নম্বর দেখো, প্রকৃত মানুষ ভোগবিলাসের সরঞ্জামে তুষ্ট থাকতে পারে না। তো যে মানুষ হয়, তোমাদের কালকে বলেছিলাম না, যে মানুষ যদি সত্যি হয় তাহলে কিন্তু ভোগবিলাসের সরঞ্জামে সে থাকতে পারে না চুপচাপ করে, তাই তো? অর্থাৎ শতমূল্য আর পরতমূল্যের কথা যেটা বলেছিলাম, যে পরতমূল্যে অশিক্ষিত মানুষ, যার কোনো জীবনে চাহিদা নেই, তারাই কিন্তু ভোগবিলাসে মত্ত হয়ে থাকে। যারা প্রকৃত মানুষ, যার মধ্যে বিচার বুদ্ধি, বুদ্ধিবৃত্তি সব কিছু রয়েছে, তারা কিন্তু শতমূল্য, অর্থাৎ যেগুলো মানুষকে আত্মতৃপ্তি দেয়, নিজের মনের খোরাক যোগায়, হ্যাঁ, সেইগুলো কিন্তু সে চায়। সেটা হচ্ছে সে বাঁচে মননশীলতায়, মনুষ্যত্বে বোধে, হ্যাঁ, তার মনুষ্যত্ব বোধ, মননশীলতায় সে তৃপ্তি পায়, অন্তরের পূর্ণতা পায়, সে কিন্তু ভোগবিলাসে মত্ত হয়ে থাকতে পারে না। আর সভ্যতার অগ্রগতিতে দর্শনের তো যথেষ্ট অবদান রয়েছে, তাই না? একটার পরে একটা মনে যদি প্রশ্ন না জাগে, তার উত্তর যদি খুঁজে না পায়, তাহলে কি সভ্যতা কখনো বিকশিত হতে পারে? পারে না তো। এই জন্য সভ্যতার অগ্রগতিতে দর্শনের কিন্তু যথেষ্ট অবদান রয়েছে। নৈতিক দৃষ্টিভঙ্গির বিকাশ, জনজাতি, সমাজ, রাষ্ট্রের আদর্শ প্রতিষ্ঠায় দার্শনিকের চিন্তার মূল্য নিহিত রয়েছে। যেমন জন লক আছেন একজন দার্শনিক, তার একটা বই আছে, হ্যাঁ, জন লকের বইটার নাম হচ্ছে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। বইটার কথা তোমাদের পরে বলবো, এখন মৌখিকভাবে বলে দিলাম। তিনি ওই বইটার মধ্যে তার জ্ঞান সম্পর্কিত সমস্ত আলোচনা করেছেন। সেখানে তিনি বলেছেন, রাষ্ট্র সংক্রান্ত ধারণার উপর ভিত্তি করে, হ্যাঁ, আমেরিকার শাসনতন্ত্র গড়ে উঠেছে। মানে এই যে যেখানে দর্শনের যে রাষ্ট্র দর্শন শাখাটা রয়েছে না, ওইখানে রাষ্ট্র সংক্রান্ত যে ধারণা রয়েছে তার উপর ভিত্তি করে আমেরিকার শাসনতন্ত্র গড়ে উঠেছে। বুঝতে পেরেছ? অর্থাৎ যে দেশের দর্শন যত বেশি বলিষ্ঠ হবে না, সেই দেশের সভ্যতা তত বেশি অগ্রগামী হবে। মানে দর্শনের ওপর ভিত্তি করে যে দেশের সভ্যতা গড়ে উঠেছে মনে করবে, তার মানে সেই দেশের দর্শন কিন্তু তত বলিষ্ঠ। আর যে দেশের দর্শন যত বলিষ্ঠ হবে, সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার বা সেই দেশের কাঠামো, শাসনতন্ত্রের কাঠামো তত বেশি উন্নত হবে। সুতরাং প্রত্যেক দেশে আমাদের যথেষ্ট ভালো বা যথেষ্ট উন্নত দার্শনিকের প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে দর্শনের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছ? আচ্ছা, আজকে এইটুকুই থাক।